স্বাগত নিউজ 24 এর গেম অনে। প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই। আমি সুখন সরকার এবং আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন, তার সঙ্গে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় বিভিন্ন সমস্যার গোলকধাঁধায় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক নির্বাচক এবং সাবেক জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার। তার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই, শুরুই করতে চাই হচ্ছে বিপিএল নিয়ে। বিপিএল এর বিষয়টা যেহেতু মানে রিসেন্ট এবং আপনি বিপিএল এ সাফল্য পেয়েছেন, রাজশাহীর কোচ ছিলেন, এই যে চ্যাম্পিয়ন হওয়ার যে সাফল্য বা এই যে অর্জনটা কিভাবে হলো? এটা তো একটা প্ল্যানিং এর পার্ট। আসলে সাকসেসটা আসলে একদম এন্ডে, বাট শুরু থেকেই কিছু কাজ তো করতে হয়েছে। আপনি যদি দেখেন একটা টিম গঠন করতে গেলে কিন্তু হুট করে যে অকশন টেবিলে বা ড্রাফট টেবিলে বসেই টিম করা যায় না, কিছু কাজ করতে হয়, সেটা দিয়ে যাত্রা শুরু করতে হয়, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। তো স্বাভাবিকভাবেই প্রথম কাজটা ছিল একটা দল গোছানো। সেই কাজটা আমরা করতে পেরেছি। প্রথমে টিম ম্যানেজমেন্ট গোছানো, তারপরে অকশনের মাধ্যমে একটা দল গোছানো ক্রিকেট প্লেয়ারদের নিয়ে, সব কিছু মিলে একটা ভালো দল গোছানো গিয়েছিল। এবং তারপরে যখন মাঠের খেলা শুরু হলো, সেখানে অনেকগুলো বিষয় রিলেটেড, মানে শুধু মাঠের খেলাটাই না, তার অফ দ্য ফিল্ডে অনেক কিছু বিষয় থাকে। সেটা আর্থিক ব্যাপার হতে পারে, সেটা এনভায়রনমেন্টাল অনেক বিষয় থাকতে পারে। তো সব কিছু মিলে সব কিছু গোছানোভাবে অর্গানাইজভাবে করতে পারলে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দিন শেষে সাকসেস পাওয়ার কারণ আমার কাছে মনে হয় ওভারঅল সবগুলো বিষয় গোছানো ছিল। সো অবশ্যই টিম ওনার যে ছিলেন নাবিল গ্রুপ, ওনাদেরকে তো স্পেশাল থ্যাঙ্কস সব জায়গায় দিয়ে এসেছি, বিকজ আমার মনে হয় বিপিএল এটাই প্রথম যে ফাইনাল ম্যাচে নামার আগে পুরো দলের পেমেন্ট ক্লিয়ার ছিল। সো আর্থিকভাবে যখন একটা নিশ্চয়তা আসে, তখন স্বাভাবিকভাবেই সেটার ইম্প্যাক্ট কিন্তু প্রতিটা জায়গায় পজিটিভভাবে পড়ে। সো ওভারঅল সব কিছু মিলে একটা ভালো টিম ওয়ার্ক ছিল। আপনি নির্বাচকও ছিলেন, আপনি কোচিং পেশাও আসলেন শেষ পর্যন্ত, এবং কোচিং পেশায় আসার পরে আপনি সবচেয়ে এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারে সফল। সো বাংলাদেশের যে বিপিএল এর এবার যে আয়োজনটা হলো, এই আয়োজনটাকে যদি মূল্যায়ন করতে বলা হয়, তাহলে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়ন আসলে আমি তো একটা টিমকে লিড করেছি বা একটা টিমের সঙ্গে ছিলাম। সেই টিমটার জায়গা থেকে শুধু আমাদের টিমটা যদি বলি, ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর যদি পুরো টিমের 6টা টিম নিয়ে যে বিপিএলটা হলো এবার, সেখানে সবসময় কিন্তু বিপিএলে কিছু বিতর্ক তো থেকেই যায়। মানে একটা টুর্নামেন্ট যখন হয়, এই ধরনের একটা বড় ইভেন্ট হয় ইন্টারন্যাশনাল, তখন কিছু পয়েন্ট থাকবে যেগুলো আপনি চাইলে নেগেটিভভাবে হাইলাইট করতে পারেন, আবার কিছু পজিটিভ বিষয় থাকে যেগুলো আপনি হাইলাইট করতে পারেন। সো পজিটিভ যে বিষয়গুলো যদি আমি বলতে চাই, আমার মনে হয় যে প্লেয়ারদের পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেট বোর্ডের একটা চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে একটা ভেন্যুতে খেলা হয়েছে, সিলেটে শুরু হলো, তারপর চিটাং যাওয়ার কথা, সেটা দেশের একটা কারণে ভেন্যু চেঞ্জ করা যায়নি। একই ভেন্যুতে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, 12টার জায়গায় 24টা ম্যাচ হয়েছে। তারপর দেশের যে সিচুয়েশন চলছে ওই সময়টায়, মানে সিকিউরিটি একটা বিগ কনসার্ন ছিল। ওইসব জায়গা থেকে বিসিবি সাকসেসফুলি বিপিএলটা শেষ করতে পেরেছে, এটা একটা পজিটিভ দিক। আর আমার মনে হয় যে বেশ কিছু ভালো প্লেয়ার এবার এসেছে, যারা হয়তো, যেমন কেন উইলিয়ামসন আমাদের দলে এসেছে, নিশাম এবার বেশ অনেকগুলো ম্যাচ খেলেছে, আরও বেশ কিছু ভালো প্লেয়ার ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে বিপিএলটা খুব বেশি নেগেটিভভাবে দেখা যায় না কম্পেয়ার টু লাস্ট ইয়ার। আমার মনে হয় বিতর্কটা আরও বেশি ছিল, সেখান থেকে ওভারকাম অবশ্যই করেছে। যদি বলি যে আপনি দুটোর নেগেটিভ পয়েন্ট বলেন, সেই ক্ষেত্রে কি করবেন? নেগেটিভ পয়েন্ট যদি আমাকে বলতে বলা হয়, আর্থিক ব্যাপারটা তো সবসময় নেগেটিভ একটা বিষয় হিসেবে চলে আসে বিপিএল। এখনও বেশ কিছু প্লেয়ার বা টিমের ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে চেক দেওয়া হয়েছে, কিন্তু এখনও তাদের সেটা ক্যাশ হয়নি। এটা তো অবশ্যই একটা নেগেটিভ বিষয়। বাট গতকালকে দেখলাম আমাদের বোর্ড ডিরেক্টর মিঠু ভাই এটা নিয়ে এক্সপ্লেন করলেন যে আসলে তাদের কাছে অলরেডি জমা টাকা আছে, যেটা থেকে হয়তো সেটা সলভ করা যাবে। সো এই বিষয়টা একটা ফার্স্ট পয়েন্টে চলে আসে নেগেটিভ দিক থেকে, সেটা মনে হয় ওভারকাম করা সম্ভব, যেটা বিপিএল গভর্নিং বডির একজন মেম্বার মিঠু ভাই অলরেডি ক্লিয়ার করেছেন। আরেকটা ফিক্সিংয়ের জায়গা থেকে এবার আমি বলতে পারি এটা নেগেটিভ না, বাট এই বিষয়টা এবার আলোচনায় প্রচুর ছিল, কিন্তু গতবারের চেয়ে এবার কিন্তু সেটা বেশ স্বচ্ছভাবেই করা গিয়েছে। নেগেটিভ আলোচনা হলো, সেটার থেকেও আমরা পজিটিভ দেখছি যে সেইভাবে হয়তো ফিক্সিং বিষয়টা এবার কারো চোখে পড়েনি। ফিক্সিং বিষয়ে আমরা কথা বলবো, তার আগে আমি যেটা মানে মানুষ যেটা বলতো যে বিপিএল হচ্ছে বিশ্বের অন্যতম সেরা লিগের কাতারে যেতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে যেতে পারেনি। এবং বাংলাদেশের লাস্ট যে দুটো বিপিএল হলো, সেই দুটো বিপিএল নিয়ে আসলে বিতর্ক ছিল সব দিক থেকে, মাঠের খেলা থেকে শুরু করে সব দিক থেকে। একটি ব্রিটিশ ম্যাগাজিন তারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছিল এবং তারা বলেছে যে বিপিএল হচ্ছে সবচেয়ে শেষ। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, দর্শক আমরা প্রতিবেদনটা একটু দেখে আসতে চাই, প্রতিবেদনে কি বলা আছে বিপিএল নিয়ে। আইপিএল এর পর সেরা লিগ বিপিএল,
একটা সময় এমন কথা হরহামেশাই শোনা যেত সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে, যদিও তখন শীর্ষ লিগের ধারে কাছেও ছিল না ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরটি। সময় যত গড়িয়েছে বিপিএল এর মানের গ্রাফ ততটাই নিচে নেমেছে। আইসিসি স্বীকৃত 10টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থান তলানিতে। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার থেকে বিশ্বের সবচেয়ে বাজে লিগের তকমা পেল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। বিনোদন মূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক অবস্থানের উপর নির্ভর করে র্যাঙ্কিং করেছে দ্য ক্রিকেটার। 10টি লিগের মধ্যে 3 ক্যাটাগরিতেই বিপিএল এর অবস্থান 10ম নম্বরে। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আইএল টি20 রয়েছে তালিকার একদম নিচে, তার এক ধাপ উপরে অবস্থান করছে বিপিএল। আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে র্যাঙ্কিং এর মানে পিছিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ ও বিপিএল। একসময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় লিগ হিসেবে বিপিএল কে বিবেচনা করা হতো, কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের মান এবং ব্যবস্থাপনা নিয়ে তুলেছে বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24। সম্ভাবনাময় যে বিপিএল, সেই বিপিএল এর সম্ভাবনা কিন্তু অলরেডি এই প্রতিবেদনের যেটা আমরা দেখলাম যে বিপিএল এর সম্ভাবনা শেষ হয়ে গেছে। সো এখান থেকে বের হয়ে আসাটা জরুরি। সেই ক্ষেত্রে আসলে বোর্ডের কি করা উচিত, প্লেয়ারদের কি করা উচিত, অথবা যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আছে তাদের আসলে কি করা উচিত? আপনি তো ক্লাবের সঙ্গে ছিলেন, ফ্র্যাঞ্চাইজি টিমের সঙ্গেও ছিলেন, চ্যাম্পিয়ন করেছেন দলকে। আপনার কমেন্ট কি হবে এই বিষয়ে? আমার কাছে মনে হয় বেশ কিছু স্টেপ নিতে হবে, এবং সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো একটা ফ্র্যাঞ্চাইজিকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়, এবং সেই ফ্র্যাঞ্চাইজিটা টিমটাকে যেন ওন করে। আমরা কিন্তু দেখছি যে প্রায় সময় দেখা যায় 1-2 বছর পর পর ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়। এই বছর যেমন 5 বছরের জন্য দেওয়া হয়েছে। যদি 5 বছর একটা ফ্র্যাঞ্চাইজি টিম ওন করা শুরু করে, তখন দেখবেন আপনি একটা স্টেবল পজিশন আসবে। আর্থিকভাবে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি যারা আসছে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবে 1 বছরে, এটা সম্ভব না। অনেক ফ্র্যাঞ্চাইজি আসে যে আসলে 1 বছর বা 2 বছরের প্রফিট নিয়ে বের হয়ে যাবে। আলটিমেটলি আপনি যখন প্রফিটের দিক কথা চিন্তা করবেন, আপনাকে 4-5 বছর লম্বা সময় দেওয়া দরকার, যেটা আবার বিসিবি করেছে। আপনি যদি দেখেন এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য, যেটা এন্টি কারাপশন একটা বিগ কনসার্ন ছিল, সেই জায়গায় কিন্তু বিসিবি এবার খুব ক্লোজলি সেটাকে মনিটর করেছে। আম্পায়ারিং জায়গা নিয়ে একটা বিষয় ছিল, সেটাও মনিটরিং করেছে। ইভেন আমি এবার বলবো যে ব্রডকাস্ট চমৎকার ছিল। মানে আমি কিন্তু এখন পর্যন্ত রিসেন্ট পাস্টে যত বিপিএল দেখেছি, এবারে ব্রডকাস্টটা বেস্ট ছিল। সো এই যে কিছু কিছু জিনিস এবার ইমপ্রুভ করেছে। আমি বলছি না যে 1 বছরে একদম টপে চলে যাব, বাট এই প্রতিবেদনটা নিশ্চিতভাবে এই 1 বছরের জাজমেন্টের না, 1 বছরের জাজমেন্টাল না। এটা হচ্ছে অনেক বছর তারা হচ্ছে দেখেছে, শেষ যতগুলো আসর ছিল সবকিছু। আপনি হান্নান ভাই একটা জিনিস বললেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। আমি যদি এবারের কথাই বলি, সিলেট টিম হারার পরে কিন্তু সিলেটের যিনি ছিলেন, মানে সিলেটের দায়িত্বে যিনি ছিলেন, অ্যাডভাইজার যিনি ছিলেন, তিনি কিন্তু ফেসবুকে এসে লাইভ করেছেন যে বিপিএল মানেই ফিক্সিং, বিপিএল মানেই ভুয়া, বিপিএল মানেই মানে এরকম একটা পরিবেশ। সো আপনার কি মনে হয় সিলেট টিম থাকবে, বা অন্য কোনো টিম যারা চ্যাম্পিয়ন হতে পারে নাই বা যারা কম্পিটিশনই করতে পারে নাই, তারা থাকবে কিনা, কি মনে হয়? এখানে বিষয়টা হলো আপনার ক্রিকেটটাকে প্যাশন হিসেবে যারা দেখে তারা কিন্তু এইভাবে চিন্তা করবে না। আপনি রংপুর রাইডার্স লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে সম্ভবত 2017 বা 18-তে, অনেকদিন চ্যাম্পিয়ন হয় না। তাই বলে কি রংপুর নেই? রংপুর কিন্তু প্রতি বছর খেলছে, এবং তারা কিন্তু বেস্ট টিম করে আসছে, কাগজে কলমে সেরা টিম হিসেবে কিন্তু কম্পিটিশনে আসছে। সো রংপুর যেমন এটা একটা প্যাশন তাদের জন্য। মানে এখন যদি সিলেটের যে অ্যাডভাইজার ছিলেন, আমি তার প্রতি সম্মান রেখে বলছি, উনি আসলে ক্রিকেটটা খুব একটা বোঝেন কিনা আমি ডাউট, বাট ওনার যেসব মানে কমেন্টসগুলো আমরা দেখেছি আগে পরে পুরো টুর্নামেন্ট জুড়ে, উনি আসলে একটা ইমোশন নিয়ে কথাগুলো বলেছেন, এবং খেলা শেষেও যখন তার এক্সপ্রেশন গুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু দেখেছি ইমোশনটা পুরোটা প্রায়োরিটি পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ইমোশনটা কন্ট্রোল করবে, এবং আমি শিওর যে তাদের যে ফ্র্যাঞ্চাইজি ছিল তারা বেশ কিছু ভালো প্লেয়ারকে এনেছে আমরা দেখেছি। সো নিশ্চিতভাবে আমরা চাই এই ধরনের প্লেয়ার যারা আনতে পারে, নিশ্চিতভাবেই তারা ক্রিকেটটা কন্টিনিউ করা উচিত। আমি শিওর যে তার ইমোশনটা কেটে গেলে হয়তো সে ফিরে আসবে। না, ইমোশন আমরা দেখেছি যে কোয়ালিফায়ারের সময় যখন ম্যাচটা জিতলো, তখন হচ্ছে শুয়ে পড়েছে মাঠে গিয়ে। আমি ছোট্ট করে একটু বলবেন যে আপনার দল যে চ্যাম্পিয়ন হলো এবং রাজশাহীতে গেলেন ট্রফি নিয়ে, মানুষের উন্মাদনা কেমন ওখানে দেখেছেন? আনবিলিভেবল, কারণ আমি আসলে বিপিএল এর আগেও একবার চ্যাম্পিয়ন হয়েছি, রাজশাহী রয়্যালস 2019-20 মৌসুম যেটা, সেখানেও আমরা সেলিব্রেট করেছি। বাট রাজশাহীতে আমরা খোলা বাসে যেভাবে সেলিব্রেট করেছি, রাজশাহীবাসী প্রত্যাশায় ছিলেন, অপেক্ষায় ছিলেন। সো তাদের কাছ থেকে যে রেসপন্সটা পেয়েছি, আমি আসলে ধারণা করেছিলাম এরকম পেতে পারি, বাট তার চেয়েও বেশি পেয়েছি। স্পেশালি আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম, তারপরে আমরা রাজশাহী কলেজের সামনে যখন গেলাম, রাস্তায় গাড়ি আগানোর জায়গা ছিল না, বাট একটা পজিটিভ বিষয় ছিল, তারা কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। আমরা যখন গাড়ি নিয়ে গিয়েছি, তারা আমাদের সামনে থাকলো, আস্তে আস্তে কিন্তু জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে, আমরা আস্তে আস্তে সেটা পাস করেছি। সো আমার কাছে মনে হয় যে রাজশাহীর মানুষের যে ভালোবাসা পেয়েছে এবার রাজশাহী ওয়ারিয়র্স, এটা আনবিলিভেবল, এবং তার
অন্যতম কারণ হচ্ছে নাবিল গ্রুপ, কারণ নাবিল গ্রুপের মানে মূল ব্যবসাটাই কিন্তু রাজশাহী কেন্দ্রিক। রাজশাহী কেন্দ্রিক। রাজশাহী থেকে তাদের যাত্রা শুরু, মানে যে টিম ওনার ছিলেন সে রাজশাহীকে ওন করে। সো একটা মানুষ, আমি প্রথমেই বলছিলাম যে একটা মানুষ যখন সেই টিমটাকে ওন করবে, তার জায়গাটাকে ওন করবে, তখন তার ফিলিংস, তার ইমোশনটা ডিফারেন্ট থাকবে। সো রাজশাহীতে আমাদের যে সেলিব্রেশনটা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিপিএল এ প্রথম। এর আগে বরিশালে আমরা গিয়েছি, দেখেছি বরিশালে, বাট এভাবে খোলা ছাদেও যায়নি বা এভাবে করে মানে ডিসিপ্লিন ভাবে করতে পারেনি মানুষের কারণে। বাট রাজশাহী কিন্তু খুব অর্গানাইজ ভাবে সেটা সেলিব্রেট করে। হানান ভাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আমরা আবারও ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন নিউজ 24 এর। দর্শক, আবারও স্বাগত গেম অনে। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আপনারা দর্শক জানেন যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ অলরেডি ছিটকে গেছে। সেখানে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি বিশ্বকাপ আসর বসানোর পরিকল্পনা চলছে এবং পরিকল্পনা বাস্তবায়নও নিশ্চিত হবে। তবে সবচেয়ে বড় খবর যেটি এখন বিশ্ব ক্রিকেটে, সেটি হচ্ছে নিপা ভাইরাস। এবং নিপা ভাইরাসের কারণে ভারতে বিশ্বকাপ শেষ পর্যন্ত হবে কি হবে না সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সেই শঙ্কা নিয়ে আসলে আমাদের অতিথি যিনি আছেন হান্নান সরকার কী ভাবছেন সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। হান্নান ভাই, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, এটা কনফার্ম। পাকিস্তানেরও একটা ব্যাপার আছে, তারা আজ শুক্রবারে জানাতে চেয়েছিল যে তারা বিশ্বকাপ খেলবে কি খেলবে না, তারপরেও তারা টিকিট নিশ্চিত করে রেখেছে হচ্ছে প্লেয়ারদের। এবং সবচেয়ে বড় খবর যেটা এখন বিশ্ব ক্রিকেটে চলছে সেটি হচ্ছে ভারতের নিপা ভাইরাস, এবং এই নিপা ভাইরাসের কারণে বিশ্বকাপ সরেও যেতে পারে। শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপ মানে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়া হতে পারে। সো এই বিষয়ে কি বলবেন? অপেক্ষায় আছি, একদম শেষ হয়নি। মানে নিপা ভাইরাসের এই ঘটনার পরে মনে হচ্ছে আমাদের এখনো স্বপ্ন শেষ হয়নি। বিশ্বকাপ মিস করবে এটা চিন্তাই করা যায় না, কারণ আসলে 99-এর পর থেকে কোনো বিশ্বকাপ তো আমরা মিস করিনি। সো প্লেয়াররা যতটা আপসেট, আমরা নিজেরাও ততটা, আপনারাও নিশ্চিতভাবে সবাই, প্রতিটা মানুষ কিন্তু আসলে ক্রিকেট বিশ্বকাপ দেখার অপেক্ষায় ছিলাম। আমাদের দলটাকে নিয়েও আমরা অনেক আশাবাদ ব্যক্ত করেছি এবছর, বাট স্টিল আমার কাছে রেজাল্ট কী হবে সেটা হচ্ছে বড় কথা। আমাদের প্লেয়াররা খেলার জন্য প্রস্তুত ছিল, আমরাও প্রিপেয়ার্ড হয়েছি বিপিএল এর মাধ্যমে। সব কিছু মিলে যদি খেলতে না পারি, আমি এখনও বলবো যদি, কারণ এখনও মনে হচ্ছে যে যদি কোনো কারণে সরে যায়, আপনি যেটা মেনশন করলেন, হয়তো নিরপেক্ষ একটা ভেন্যুতে নিয়েও যেতে পারে নিপা ভাইরাসের কারণে। যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া যদি বলে যে না এই মুহূর্তে ইন্ডিয়াতে খেলবে না, সো ইউনিভার নো, যদি সেটা হয়েই থাকে, স্কটল্যান্ডকে যদিও কনফার্ম করা হচ্ছে, বাট আমি শিওর যে তখন বাংলাদেশ নতুনভাবে আবার একটা কিছুর জন্য ট্রাই করতে পারবে। হানান, আপনি বললেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আজকে কিন্তু একটা বিবৃতি দিয়েছে তারা নিপা ভাইরাস নিয়ে, এবং ভারতের যে এই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু তারা খুব কঠোরভাবে অবজারভেশন করছে এবং দেখছে যে আসলে শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেবে। এই বিষয় নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। নিপা ভাইরাস নিয়ে কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সরকার কঠোর অবস্থানে আছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন যে ভারতের অবস্থা শেষ পর্যন্ত কি হয় এবং তারা ভারতে গিয়ে শেষ পর্যন্ত খেলবেন কিনা সেই চিন্তাভাবনাও কিন্তু করছেন। আমরা প্রতিবেদনটা দেখে আসতে চাই। 7 ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। সাদা বলের আসরটি ইতিহাসের বিতর্কিত টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বয়কট ও পাকিস্তানের অংশগ্রহণ না করার গুঞ্জনের মাঝেই নতুন বিতর্ক নিপা ভাইরাস। এবার ভাইরাসের সংক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে মুখ খুললেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। জানান, ভাইরাসের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সে দেশের সরকার। ভারতের নিপা ভাইরাস নিয়ে আমরা চিন্তিত, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমাদের সরকার। ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আশ্বাস দিয়েছে, আমরা অপেক্ষা করতে চাই। এদিকে ভারত সরকার বিষয়টি সামান্য বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভিন্ন কথা। কলকাতার হাসপাতালে নার্সদের আক্রমণ হয় বলে দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বিশ্বকাপের সব দলের উপস্থিতি নিশ্চিতে ভেন্যু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখোমুখি ভারত ও আইসিসি। নিপা ভাইরাসের কারণে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দল ভারতে খেলতে রাজি না হলে নিঃসন্দেহে চাপে পড়বে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে কিছুদিন আগে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। এদিকে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে কথা বলেন শ্রীলঙ্কার ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা দিসানাইকে। তিনি নিরাপত্তা বিরোধ নিয়ে কথা বলতে রাজি হননি, তবে ভবিষ্যতে কোনো দেশ শ্রীলঙ্কায় টুর্নামেন্ট করতে চাইলে প্রস্তুত থাকবে তারা। শুভদেবনাথ, নিউজ 24।
হ্যাঁ ভাই, দেখলাম আমরা প্রতিবেদনটি দেখলাম এবং নিপা ভাইরাসের যে অবস্থা, ভারতে আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তায় পড়ে গেছে। নিশ্চিত আইসিসির কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপকে সরিয়ে নেওয়া হয়, বিশ্বকাপের আসর ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, আপনার কি মনে হয় যে স্কটল্যান্ডের জায়গায় বাংলাদেশ আবার ফিরতে পারবে? এটা তো অবশ্যই একটা জোর দাবি আমাদের পক্ষ থেকে ছিল, বিকজ আমরা কিন্তু বিশ্বকাপ খেলবো না এই কথাটা একবারও বলা হয়নি। আমরা বলেছি ইন্ডিয়াতে আমরা বিশ্বকাপ খেলবো না। যদি ইন্ডিয়া থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে নেওয়া হয়, শ্রীলঙ্কা, ইউএইতে, যে কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা তো সেই জায়গার জন্য প্রস্তুত ছিলামই। সো স্কটল্যান্ডকে নিয়ে আসা হচ্ছে বা স্কটল্যান্ড পার্টিসিপেট করবে সেটা করা হয়েছে, বাট আমার মনে হয় এই ডিসিশন চেঞ্জ করাটা খুব বেশি কঠিন হওয়া উচিত না, বিকজ হয়তো আর্থিক একটা ক্ষতি হতে পারে। বাট আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ না খেললে যে পরিমাণ আর্থিক ক্ষতি আইসিসির হচ্ছিল, তার থেকে আমার মনে হয় স্কটল্যান্ডকে সরিয়ে দিলে আর্থিক ক্ষতিটা আরও কম হবে। সো এটা আমাদের চিন্তা ভাবনা, আমরা বাংলাদেশি বলে হয়তো আমাদের ইমোশন বা আমরা এইভাবে চিন্তা করছি, বাট আমি শিওর যে আইসিসিও পজিটিভ চিন্তা করবে, তখন আমরাও কিন্তু সেটার জন্য আবার ফাইট করতে পারবো। আর সবচেয়ে বড় যে বিষয়টা, পাকিস্তান বা শ্রীলঙ্কা না বললেও কিন্তু ইনডিরেক্টলি আমাদের ফরেই রয়েছে। সো আমার মনে হয় যে এরকম কিছু হলে তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা নিউজ। সো অপেক্ষা আছে এরকম কিছু দেখার জন্য। আচ্ছা, আপনি বললেন শ্রীলঙ্কা না বললেও ফরে আছে। আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কা আসলে বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশের সঙ্গে আসলে পেরে ওঠে না? আমরা লাস্ট কয়েকটা আসরে দেখেছি যে বাংলাদেশের কাছে যেই শ্রীলঙ্কাকে হারতে হয়। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে এরকম ছিল, বড় বড় আসরগুলো। শ্রীলঙ্কা কি আসলে ভয় পেয়ে গিয়েছিল কিনা, আপনার কি মনে হয়? না না, আসলে শ্রীলঙ্কাও যথেষ্ট ভালো দল। আসলে শ্রীলঙ্কা বাংলাদেশ যখন খেলে আপনি কোনো দলকেই বলতে পারবেন না যে কে ফেভারিট রয়েছে। দুই দলে কিন্তু সমান সমান, ওই দিনটা যার থাকে সেই জিতবে। এবং সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু বেশি ছিল একটা সময়, যখন আপনি বলছেন বেশ কিছু ম্যাচে। বাট এখন আবার শ্রীলঙ্কার বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। সো দলের জায়গা থেকে যদি কম্পেয়ার করা হয়, আমি বলবো দুই দলই সমান। আসলে ভয় না, কম্পিটিশনটা চমৎকারভাবে থাকে এবং সমান লেভেলে থেকে হয়। সেই জায়গা থেকে যে কোনো দলই কিন্তু ওই স্পেসিফিক ডেতে ম্যাচ জিততে পারে। ছোট্ট করে যদি একটু বলেন পাকিস্তানের বিষয়টা। পাকিস্তান কিন্তু বারবারই বলে আসছে যে হচ্ছে তারা বাংলাদেশ যেহেতু নাই বিশ্বকাপে, তারাও বিশ্বকাপ খেলবে না। কিন্তু অন্যদিকে দেখা গেছে টিকিট কেটে অস্থির অবস্থা, মানে তারা প্রস্তুতিও নিয়ে ফেলছে। তো সবকিছু মিলে ছোট্ট করে যদি 30 সেকেন্ডের মধ্যে বলেন যে কি। আমার কাছে মনে হয় পাকিস্তান আমাদের পাশে থাকার চেষ্টা করছে, বাট বিষয়টা হলো দিন শেষে ওয়ার্ল্ড কাপ একটা বিরাট ইভেন্ট, এবং যেটার জন্য কিন্তু সারা বছর তারা অপেক্ষা থাকে। সেখান থেকে তারা পজিটিভ দিকেই চিন্তা রেখেছে, বাট স্টিল তাদের গভর্নমেন্টের একটা ক্লিয়ারেন্সের ব্যাপার বা ফাইনাল কলটা দেওয়ার অপেক্ষা আছে। বাট আমার মনে হয় যে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে, বাট আমাদের ফরে তারা যেভাবে ফাইট করেছে সেটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাতে পারি। হানান ভাই, এই বিষয় নিয়ে আমরা আবারও ফিরবো, কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেল। আর দর্শক, আপনারা দেখছিলেন গেম অন, প্রতি সপ্তাহের আয়োজন, এবং আজকে আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের বিশ্বকাপের যে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং নিপা ভাইরাস সবকিছু মিলিয়ে এবং বিপিএল। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম অনে। আপনারা দেখছিলেন এবং আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে, নিপা ভাইরাস সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার সঙ্গে আরও একটু আলোচনা করতে চাই। ভারতের সাংবাদিকরা আসলে বাংলাদেশের বিপক্ষে যে সিদ্ধান্তটা নিয়েছে আইসিসি, সেটি নিয়ে কি বলছে সেই আলোচনাটা করতে চাই। আমাদের সঙ্গে অতিথি আছেন হান্নান সরকার। হান্নান ভাই, আপনি, আমরা ব্রেকেই বলছিলাম যে ভারতীয় একজন সাংবাদিক, তিনি বলেছেন যে আইসিসি হচ্ছে ভারতের বিসিসিআইয়ের একটা সাব অফিস, অর্থাৎ বিসিসিআই যেটা চায় আইসিসি সেটাই করে। একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে ভারতে। এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? এটা আসলে মানে অকপটে সত্যি কথা বলার মতো একটা ঘটনা। কারণ আসলে এটা কিন্তু আমরা সবাই বলছি, সারা বিশ্বের যারাই আসলে লুক আফটার করছে ক্রিকেটটাকে, তারাই কিন্তু ফিল করতে পারছে। কারণ আপনি ডিসিশন মেকিংগুলোর জায়গা থেকে যদি চিন্তা করা হয়, সেরকমটা দেখা যাচ্ছে, মানে যেভাবে ডোমিনেটেড হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট দ্বারা। সো সেটা তো অবশ্যই ইন্ডিয়ান একজন সাংবাদিক যখন বলে, তখন আমাদের যে চিন্তাটা, মানুষের যে চিন্তাটা, সেটা আরেকটু স্টাবলিশড হয়ে যায়।